হেই এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা যাচ্ছি এক সমুদ্র ঘেরা জগতে, যেখানে ঢেউ শুধু জলে নয়, ঢেউ ওঠে মানুষের জীবনে। একজন সাধারণ জেলে, যার ভালোবাসা, সাহস আর আত্মসম্মান মিশে গেছে সাগরের নোনা জলে। কিন্তু ভাগ্য যখন তার সবকিছু কেড়ে নিতে চায়, তখন শুরু হয় দুজনের মধ্যে লড়াই। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা মেয়ে প্রচন্ড বৃষ্টির মধ্যে রেল স্টেশনে বসে বসে কাঁদছিল। মেয়েটির নাম ছিল সাতিয়া। কিছুক্ষণের মধ্যেই মেয়েটির বাবা এসে মেয়েটিকে বাসায় নিয়ে যায়। কিন্তু বাসায় গিয়েও সাতিয়া বসে বসে কিছু ভাবছিল আর চোখের পানি ফেলছিল। সাতিয়ার এইরকম আচরণের কারণ আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। হঠাৎ সাতিয়া তার বাবাকে বলে, বাবা, তুমি আমার জন্য ছেলে দেখো, আমি বিয়ে করতে চাই। এটা শোনার পর সাতিয়ার বাবা যেন আকাশ থেকে পড়ে। তার বাবা সাতিয়াকে বলে, কি যেন বললি তুই, আবার বল দেখি। সাতিয়া তখন বলে, আমি বিয়ে করতে রাজি আছি, তুমি পাত্রপক্ষকে আসতে বলো। পরের দিন পাত্রপক্ষ আসে সাতিয়াকে দেখতে। সাতিয়া তখন পাত্রপক্ষের সামনে আসার জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ সাতিয়া তার দিদিকে বলে, আগে আমি শুধু ওর জন্য সাজতাম, ও যখন থাকতো না তখন আমি মোটেই সাজতাম না, কিন্তু কেন জানি আজ আমার সাজতে খুব ভালো লাগছে, কারণ সে আমার ভালোবাসার জায়গাতে আর নেই। সাতিয়ার দিদি তখন জিজ্ঞেস করে, তুই কি ওকে ঘৃণা করিস? সাতিয়া জানাই, যাকে আমি ভালোই বাসি না তাকে আবার ঘৃণা কেন করব। এইসব বলে সাতিয়া ছেলে পক্ষের সামনে যায়। ছেলে সাতিয়াকে দেখে ভীষণ পছন্দ করে। ছেলেটির নাম ছিল মোরালি। সাতিয়ার কাছে জানতে চাই তার ছেলে পছন্দ হয়েছে কিনা। সাতিয়া জানাই তার ছেলে পছন্দ হয়েছে। এটা শুনে মোরালি তো প্রায় পাগল। এত সুন্দরী মেয়ে কখনো তাকে পছন্দ করবে সে কল্পনাও করেনি। মোরালির বাবা তখন সাতিয়ার বাবাকে জানাই, তাহলে ভালো দিনক্ষণ দেখে আর কুণ্ডলী দেখে আমরা এদের বিয়ের ডেট ফাইনাল করব। কিন্তু হঠাৎ মোরালি তার বাবাকে বলে ওঠে, তুমি কি আমার চেহারা আর ওর চেহারার মাঝে পার্থক্য দেখতে পাচ্ছ না? অনেক তপস্যা করেও আমি ওর মতো বউ পাবো না। আর তুমি পড়ে আছো কিনা কুণ্ডলী নিয়ে, এইসব ঝামেলায় না জড়িয়ে 2-1 দিনের মধ্যেই বিয়ে করতে চাই। এরপর একদিন সাতিয়া আর মোরালি মন্দিরে দেখা করে। সাতিয়া মোরালিকে বলে, আমি রাজু নামে একজনকে ভালোবাসি। এটা শুনে মোরালির চোখ মুখ শুকিয়ে যায়। সে সাতিয়াকে জানাই, আপনি যখন আমাকে পছন্দ করেছিলেন এটা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু আজ যখন আপনার ভালোবাসার কথা জানালেন তখন আমি যেন মাটির সাথে মিশে গিয়েছি। এই কথা শুনে সাতিয়া বলে, আমি যাকেই ভালোবাসি না কেন বিয়ে আমি আপনাকেই করব। মোরালি হেসে বলে, এটা আবার কেমন কথা হলো? আপনি ভালোবাসবেন একজনকে আর বিয়ে করবেন নাকি আমাকে? এটা কি সম্ভব? সাতিয়া মোরালিকে বলে, আমার জীবনের পুরো কাহিনীটা শুনলে এরপর আপনি বুঝতে পারবেন। এরপর সাতিয়ার প্রেম কাহিনী শুনতে মুভির সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। মাচিলেসাম গ্রামটি ছিল জেলেদের। এই গ্রামের জেলেরা বেশি টাকা ইনকাম করার জন্য গ্রাম ছেড়ে 200 কিলোমিটার দূরে গুজরাটের সমুদ্র এলাকায় মাছ ধরার কন্ট্রাক্ট নেয়। সেখানে জেলেরা প্রায় 9 মাস সমুদ্রে মাছ ধরে আর বাকি কয় মাস নিজের পরিবারের সাথে বাড়িতেই থাকে। জেলেরা 9 মাস মাছ ধরে সেই মাছ নিয়ে আসে মালিকের কাছে বুঝিয়ে দেয়, আর মালিক তাদের বেতন দেয়। তারা যখন গভীর সমুদ্রে যায় তখন ফোনের নেটওয়ার্ক পায় না, যার কারণে তারা খুব বেশি ফ্যামিলির সাথে যোগাযোগও করতে পারে না। এবার তারা মাছ ধরতে গেলে তাদের ঠান্ডেল অর্থাৎ লিডার হিসেবে করিম চাচা ছিল। মাছ ধরে 9 মাস পর যখন তারা বাড়ির দিকে আসছিল, ঠিক তখনই তাদের দিকে জলদস্যু আসতে দেখে খুব দুশ্চিন্তায় পড়ে যায় তারা। তখন তাদের মধ্যে একজন রাজুকে ডাকতে থাকে। রাজু তখন মোবাইলের নেটওয়ার্ক খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছিল। যখন ফোনের নেটওয়ার্ক চলে আসে ততক্ষণে জলদস্যু তাদের বোর্ডে উঠে পড়ে। এন্ট্রি হয় মুভির অন্যতম ক্যারেক্টার নাগা চৈতন্য অর্থাৎ রাজুর। রাজু ফোনের নেটওয়ার্ক পেয়েই সাতিয়াকে কল করে কথা বলে, কারণ সাতিয়াও এতদিন রাজুর ফোনের অপেক্ষায় ছিল। মূলত এই রাজুই হচ্ছে সাতিয়ার প্রেমিক। যাই হোক, এদিকে রাজু কথা বলতে বলতে এক এক করে দস্যুদের কাপড় চোপড়ের মতো কাচতে শুরু করে। সবগুলোকে মেরে বোর্ড থেকে তাড়িয়ে দিয়ে আবার রাজু কথা বলতে ব্যস্ত হয়ে যায়। এভাবে তারা দিনরাত কথা বলে। এরপর সাতিয়া রাজুদের বাসায় গেলে তার মা তাকে জিজ্ঞেস করে, সাতিয়া, রাজু যতদিন বাসায় থাকে না ততদিন তুই মাছ মাংস এমনকি ভালো কোনো খাবারও খাস না, কিন্তু কেন? সাতিয়া উত্তরে জানায়, এটা কোনো ব্যাপার না, রাজুর প্রতি আমার সামান্য ভালোবাসা প্রকাশ মাত্র। আজ রাজু সহ তাদের দলের বাকি সবাই বাড়ি ফিরবে। ট্রেনে করে বাড়ি ফিরতে তাদের 6 ঘন্টা সময় লাগবে। সাতিয়া রাজুকে দেখার জন্য তার যেন আর দর সইছিল না। সে তাদের গ্রামের মন্দিরে গিয়ে প্রার্থনা করতে থাকে। ওদিকে ট্রেন থামলে রাজু ট্রেন থেকে নেমে বাড়িতে না গিয়ে সোজা সেই মন্দিরে চলে আসে। সেখান থেকে সাতিয়াকে নিয়ে তাদের গ্রামে থাকা উঁচু সেই ওয়াচ টাওয়ারে নিয়ে গিয়ে রাজু একটা পতাকা খুলে ফেলে। আসলে রাজু যখন মাছ ধরতে সমুদ্রে যায় তখন এই পতাকা লাগিয়ে যায়।
আর 9 মাস পর ফিরে এসে সাত্তিয়াকে নিয়ে আগে ওই পতাকাটা খুলে ফেলে। রাজু বাড়ি আসার পর সাত্তিয়ার দিনগুলো খুব ভালো কাটে। কখনো তারা ঘুরতে যায়, কখনো রেস্টুরেন্টে খাবার খেতে যায়, আর রাজুর সাথে সে ইচ্ছা মতো মাছ মাংস ভালো মন্দ খাবারও খায়। এভাবে তাদের 3 মাস কেটে যায়। রাজুর বাবা কোনো এক সময় থান্ডেল ছিল। তখন সে তার লোকেদের অনেক ভালোবাসতো, এমনকি তাদের জন্য নিজেদের জীবনটাও দিয়ে দিয়েছিল। যেমন সাহস তেমনই ভালোবাসাই উদার ছিল রাজুর বাবা। রাজুও ঠিক তার বাবার মতোই হয়েছে। কারো বিপদ দেখলে নিজের কথা না ভেবে সাহসের সাথে তাদের মোকাবেলা করে। একদিন থান্ডেল করিম চাচা রাজুকে বলে, আমাদের পাশে গ্রামের অসহায় লোকেদের দিয়ে মাইনিং এর কাজ করিয়ে নিচ্ছে। এত রিস্ক নিয়ে কেউ কাজ করতে না চাইলে তাদের ধরে নিয়ে গিয়ে জোর করে কাজ করানো হচ্ছে। এমনকি সেখানে কেউ মারা গেলেও জোর করে কাজ করতে বাধ্য করা হচ্ছে। আর কেউ কিছু বলতে গেলে তাকে গালিগালাজ করে অপমান করে হুমকি দেয়। এসব শুনে রাজু সেখানে গিয়ে বাধা দিতে চাইলে রাজুকেও অপমান করে। তখন রাজু ওই কন্ট্রাক্টরকে মেরে তাকে উচিত শিক্ষা দিয়ে দেয়। এই ঘটনার পর রাজুর সহযোগিতা আর অন্যায়ের মোকাবেলা করা দেখে করিম চাচা সকলের সামনে রাজুকে তাদের টিমে থান্ডেল ঘোষণা দেয়। এটা শুনে সকলেই খুব খুশি হয় আর উৎসবের সাথে শিবরাত্রি উদযাপন করে। সেদিন আবার সাত্তিয়ার দিদি চন্দ্রার মেয়ের জন্মদিন ছিল। জন্মদিনে চন্দ্রার জামাই তার মেয়েকে একটা গিফট দিলে চন্দ্রা তার জামাইকে বলে, তোমার গিফট তোমার মতোই ধোঁকাবাজ। চন্দ্রার জামাইয়ের কারণ জানতে চাইলে চন্দ্রা বলে, তুমি মাত্র 3 মাস মেয়ের আবদার সহ্য করো, আর বাকি 9 মাস মিথ্যা বলে চলে যাও। সেই 9 মাস সবকিছু আমাকে সহ্য করতে হয়। সাত্তিয়া তার দিদিকে বলে, দিদি তুমি এমন করে বলছো কেন? চন্দ্রা জানায়, এখন তুই বুঝবি না, যখন রাজুকে বিয়ে করবি তখন তুই ঠিকই বুঝবি। ওইদিকে রাজুর চলে যাওয়ার সময় এসে গেছে। তাই রাতে সাত্তিয়া রাজুর সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে রাজুর সাথে কথা বলে। রাজু সাত্তিয়াকে বলে, এইবার তুমি বাসায় যাও, রাজুর আজকেই 3 মাস শেষ। তাই সাত্তিয়া রাজুকে বলে, আজ আমি সারা রাত তোমার সাথে কথা বলবো। একসময় রাজুর বুকের ওপরে ঘুমিয়ে যায় সাত্তিয়া। সাত্তিয়ার ঘুম ভাঙার আগেই রাজু সাত্তিয়াকে রেখে ওয়াচ টাওয়ারে পতাকা লাগিয়ে চলে যায়। সাত্তিয়া ঘুম থেকে উঠে দেখে রাজু সেখানে নেই। ওয়াচ টাওয়ারে তাকিয়ে দেখে সেখানে পতাকা উঠছে। সেই পতাকা দেখে সাত্তিয়া বুঝতে পারে যে রাজু চলে গেছে। এবার রাজু থান্ডেল হিসেবে প্রথমবার মাছ ধরতে যাচ্ছে। যাবার সময় সাত্তিয়াকে ফোন করলে সাত্তিয়া বলে, আমাকে না জানিয়ে তুমি চলে গেছো কেন? এটা বলতে নেটওয়ার্ক চলে যায়। তার মানে তাদের আর 1 মাস কথা হবে না, কারণ 9 মাসের মধ্যে প্রতি মাসে তারা একবার কথা বলে। সেই রাতেই সাত্তিয়া খবর পায় চন্দ্রার ভাইয়ের লাশ পাওয়া গেছে। মাছ ধরতে গিয়ে সে মারা যায়। কল্যাণের বডি যখন বাড়িতে নিয়ে আসে তখন চন্দ্রাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা ছিল না সাত্তিয়ার। সাত্তিয়া শুধু কল্যাণের জায়গায় রাজুকে কল্পনা করে দুশ্চিন্তায় সাত্তিয়া যেন রাত কাটে না। রাতে ঘুম ভেঙে গেলে সাত্তিয়া তার বাবাকে বলে, বাবা, গ্রামের সবাই মাছ ধরতে গভীর সমুদ্রে যায়, অথচ তুমি বাড়িতে শুধু জাল তৈরি করো, এটা কেন? সাত্তিয়ার বাবা জানায়, আমিও একসময় মাছ ধরতে সাগরে যেতাম। একবার মাছ ধরে বাসায় ফিরে দেখি তোর মা অনেকদিন আগেই মারা গিয়েছিল। এমনকি তার কবর পর্যন্ত আমি খুঁজে পাইনি, আর তোকে পেয়েছিলাম অন্য একজনের বাড়িতে। এরপর থেকে তোর কথা ভেবে আমি আর মাছ ধরতে যাইনি। সাত্তিয়া তখন জিজ্ঞেস করে, তাহলে রাজুর সাথে আমার এই সম্পর্কে তুমি বাধা কেন দাওনি? সাত্তিয়ার বাবা বলে, আমি কখনোই চাই না তোর সাথেও তোর মায়ের মতোই ঘটনা ঘটুক, আর আমি এটাও চাই না যে তুই তোর ইচ্ছার বিরুদ্ধে অন্য কাউকে বিয়ে করিস। এদিকে 1 মাস পেরিয়ে গেলেও রাজুর কোনো ফোন কল আসে না। সাত্তিয়া বেশ চিন্তিত হয়ে পড়ে। কয়েকদিন পর যখন রাজুর ফোন আসে তখন সাত্তিয়া রাজুকে বলে, 6 দিন লেট করে কেন ফোন দিলে? আগে তো 1 মাসে ফোন দিতে। সাত্তিয়ার শুধু কল্যাণের আর তার বাবার কথা মনে হচ্ছিল। রাজুকে নিয়ে ভীষণ চিন্তা করতে থাকে সাত্তিয়া। দীর্ঘ 9 মাস পর রাজু ফিরে আসে। সাত্তিয়া মনে মনে ভাবে এবার সে রাজুকে বলবে আর যেন সে মাছ ধরতে না যায়। এসব ভাবতেই রাজু সাত্তিয়ার পায়ে নূপুর পরিয়ে দিতে দিতে বলছিল, এবারও আমাদের মালিক আমাদের বেতন আটকে রেখেছে। এই বেতন আটকিয়ে রেখে তার কি লাভ হয়? সাত্তিয়া রাজুর কথা শুনছিল ঠিকই, কিন্তু মনে মনে ভাবছিল কিভাবে রাজুকে সে তার মনের কথাগুলো বলবে। বেশ কয়েকদিন সাত্তিয়ার মন খারাপ দেখে রাজু সাত্তিয়ার কাছে তার মন খারাপের কারণ জানতে চায়। সাত্তিয়া তখন রাজুকে বলে, তুমি 9 মাসের জন্য চলে গেলে আমার মনে ভীষণ ভয় কাজ করে, তুমি আর যেও না। রাজু বলে, এসব ঘটনা তো রোজই ঘটতেই থাকে,
তাই কে কখন মারা যাবে সেটা তো বলা যাবে না। এসব ভেবে কি আমি ঘরে বসে থাকবো? সাত্তিয়া জোর করে বললে রাজু বলে, এই জমিনের থেকে সমুদ্রের সাথে আমার বেশি সম্পর্ক। তুমি চিন্তা করো না, এই বোট ডুবে গেলেও এই রাজু কখনো ডুবে যাবে না। কিন্তু সাত্তিয়া তার একই কথা বলতেই থাকে যে রাজুকে সে মাছ ধরতে যেতে দিবে না। রাজু তার জেদ সহ্য করতে না পেরে সাত্তিয়াকে কথা দেয় সে আর যাবে না। এভাবে 3 মাস কেটে গেলে একদিন রাতে রাজুর সঙ্গীরা রাজুকে কল দিয়ে জানায় ভোর 7টায় আমাদের ট্রেন। রাজু ঠিক আছে বলে ফোনটা কেটে দেয়। এদিকে সাত্তিয়া জানে যে রাজু আর মাছ ধরতে যাবে না, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখে রাজু নেই। ওয়াচ টাওয়ারে পতাকা উঠছে। সাত্তিয়া বুঝতে পারে রাজু চলে গেছে। সাত্তিয়া তখন দৌড় দিয়ে স্টেশনে চলে যায়। তখনও রাজু সেখানেই ছিল। রাজুকে সাত্তিয়া বাধা দিলে রাজু বলে, আমার উপরে ভরসা করে এতগুলো লোক বসে আছে, ওরা শুধু আমার ভরসাতেই যাচ্ছে, আর ওদের পরিবার ওদের মুখের দিকে তাকিয়ে থাকে। আমরা ছোট থেকেই এইভাবে যাতায়াত করছি, কখনো কিছুই হয়নি, আশা করি এবারও হবে না। রাজু আরো জানায়, আর এবার এসে আমরা বিয়ে করব। তবে সাত্তিয়া রাজুকে বলে, তুমি যদি এবার আমার কথা না শুনে চলে যাও তাহলে তুমি ভুলে যেও যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। রাজু বলে, তোমার থেকে বড় আমার কাছে আর কিছুই নেই, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এই লোকগুলোর কথা, তাদের পরিবারের কথাও আমাকে চিন্তা করতে হবে। তখনই ট্রেন ছেড়ে দেয়। রাজু সাত্তিয়াকে বলে, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, কিন্তু সাত্তিয়া তার কথা শোনে না। এদিকে রাজু চলে যায়। সাত্তিয়া তখন স্টেশনে বসে রাজুর কথা ভাবে। রাজু বলেছিল, তোমার জন্য আমি দুনিয়ার সবকিছু ছাড়তে পারবো। তাহলে কই গেল এখন রাজুর ভালোবাসা? তখনই বৃষ্টি চলে আসে। আর এই সিনটাই আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এরপর রাজু বোর্ডে গিয়ে সাত্তিয়াকে কল করে, কিন্তু সাত্তিয়া কোনোভাবেই রাজুর ফোন রিসিভ করে না। চন্দ্রা সাত্তিয়াকে অনেক বোঝায়, কিন্তু সাত্তিয়া কোনো কথাই শোনে না। সাত্তিয়া বলে, এরকম ভাবে চলতে থাকলে রাজু আমার শূন্যতা অনুভব করবে, তখন সে ঠিকই আমার কথা শুনবে। 1 মাস পর ও ফিরে আমার কাছেই আসবে। তাই 1 মাস পর সাত্তিয়া ওয়াচ টাওয়ারে গিয়ে রাজুর জন্য অপেক্ষা করে, কিন্তু রাজু আসে না। রাজু আবারও মাছ ধরতে সাগরে চলে যায়। এতে করে সাত্তিয়া অনেক বেশি কষ্ট পায়। মূলত এইসব কারণেই সাত্তিয়া আর রাজুর মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। মুভির সিন চলে আসে আবার প্রেজেন্টে। সাত্তিয়া মোরালিকে বলে, আমি রাজুর জীবনে ভয় নিয়ে থাকতে পারবো না, আর রাজু আমার জন্য সমুদ্রের মাছ ধরাও ছাড়তে পারবে না। যখন কেউ কাউকে ভালোবাসে তখন তাকে ঘিরে চিন্তা হয়, আর সেই চিন্তা যখন ভয়ে পরিণত হয় তাহলে সেই ভালোবাসার আমার দরকার নেই। এখন আমার জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষ হলো আমার বাবা, আর আমি আমার বাবাকে খুশি রাখতে চাই। আমার বাবা তখনই খুশি হবেন যখন আমার একটা ভালো ছেলের সাথে বিয়ে হবে। তবে আপনাকে বিয়ে করার আগে আমি রাজুকে 3টি কথা বলতে চাই। প্রথমত, আমি রাজুকে ধোঁকা দিয়ে ছেড়ে আসিনি। দ্বিতীয়ত, আমার হৃদয়ে রাজুর জন্য আর কোনো জায়গাই নেই। আর তৃতীয়ত, ওর জন্য আমার মনে আর কোনো ভালোবাসা নেই। এই 3টা কথা রাজুকে বলার পর আমাদের সম্পর্কে সমাপ্তি ঘটবে, আর আমি আপনাকে বিয়ে করব। সব শুনে মোরালি তখন সাত্তিয়াকে বলে, আজ থেকে তোমার থেকে আমি বেশি অপেক্ষা করব রাজুর জন্য। ওদিকে রাজু বোট নিয়ে গভীর সমুদ্রের মধ্যে ঝড়ের সম্মুখীন হয়। তখন সে লক্ষ্য করে তাদের পাশে একটা ছোট বোট ঝড়ের কবলে পড়ে ডুবে যাচ্ছে। রাজু তখন নিজের কথা চিন্তা না করে ওই বোটের লোকগুলোকে বাঁচাতে যায়। বেশ কিছুক্ষণ পর তাদের উদ্ধার করে ফেলে। এরপর রাজুরা দেখে তাদের দিকে বড় বড় সব শিপ এগিয়ে আসছে। এগুলো ছিল পাকিস্তানের নেভিদের। কিছুক্ষণের মধ্যে রাজুদের বোটকে চারিদিক থেকে ঘিরে ধরে। তখন রাজুরা বুঝতে পারে তারা পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েছে। পাকিস্তানি নেভিরা তাদের টেররিস্ট ভেবে ধরে নিয়ে যায়। এরপর এদের পাকিস্তানের কারাগারে বন্দী রাখা হয়। তারা আসলে জেলে নাকি টেররিস্ট যতদিন না পর্যন্ত প্রমাণ হয় ততদিন তাদের আটকে রাখা হবে। রাজু জেল থেকে একটা চিঠি লিখে তার গ্রামে পাঠায়। এই খবর সাত্তিয়া চিঠি থেকে জানতে পারে রাজুদের পাকিস্তানের কারাগারে বন্দী রাখা হয়েছে। সাত্তিয়া সহ গ্রামের সবাই ব্যাপারটা শুনে কান্নায় ভেঙে পড়ে। একটি গ্রামের 22 জন জেলে পাকিস্তান কারাগারে বন্দী। রাজুদের সাথে একজন বাচ্চা ছেলেও ছিল। কারাগারে তাদের উলঙ্গ করে চেক করা হয়। কারাগারের ভেতরে রাজুদের রাখলে রাজুরা দেখতে পায় সেখানে একজন টেররিস্ট আগে থেকে রাজত্ব করে রেখেছে। সেই লোকটা রাজুদের বলে স্যালুট করতে। রাজুরা কোনো উপায় না পেয়ে লোকটিকে স্যালুট জানায়। তবে ওই লোকটি পাকিস্তানের ছিল। সে যখন জানতে পারে রাজুরা ইন্ডিয়ার লোকজন, তখন ওই গুন্ডা লোকটি একটা দেয়ালে ইন্ডিয়ার নাম লিখে সেটাতে প্রস্রাব করে দেয়, আর রাজুদের অপমান অপদস্থ করার জন্য উঠে পড়ে লাগে। রাজু তখন একটা বালতিতে পানি নিয়ে সেই দেয়ালটি ধুয়ে দেয়। সেটা দেখে পাকিস্তানি সেই গুন্ডাটা রাজুকে হেয় করার জন্য বলে,
দেখি কত সাহস তোদের, এই দেয়ালে পাকিস্তান লিখে সেখানে প্রস্রাব করে দেখা। রাজু তখন জানায়, আমাদের দেশের 1/3 লোকও যদি তোদের প্রস্রাব করে দেয় তাহলে তোদের দেশ তো ভেসে চলে যাবে। এরপরে সেখানে এক পর্যায়ে হাতাহাতি শুরু হওয়ায় পাকিস্তানি জেলের অফিসার এসে রাজুকে একটা চড় মেরে ভেতরে যেতে বলে। পুলিশ অফিসার রাজুকে বলে, এখানে যতদিন থাকবে ততদিন সাবধানে থাকবে, কারণ এটা তোমার দেশ না, তোমরা এখন অন্য দেশে রয়েছো, তাই কোনো ঝামেলায় জড়াবে না। ওদিকে রাজু সাদিয়াকে চিঠি পাঠায়। চিঠিতে জানায়, গত 3 মাস হয়ে গেল তোমার মুখটা দেখিনি, আমি তোমাকে দেখতে চাই আর তোমার সাথে কথাও বলতে চাই। এসব শুনে সাদিয়ার চোখ দিয়ে পানি পড়ে, সাদিয়া অনেক কষ্ট পায়। সাদিয়া তখন তার কাছে থাকা একটি ছবি নিয়ে রাজুকে পাঠাবে বলে ঠিক করে, কিন্তু সাদিয়ার বাবা তখন মোরালির সাথে বসে কথা বলছিল। মোরালিকে সাদিয়ার বাবা একরকম ভাবে জামাই ভেবেই নিয়েছে। এসব দেখে সাদিয়ার ছবিটি পাঠায় না রাজুকে। মোরালি সাদিয়ার বাবাকে বলে, আমাদের বিয়েটা কয়েকদিন দেরিতে করতে চাই, সাদিয়ার কিছুদিন সময় প্রয়োজন, আমাদের দুজনের খুশি থাকাটা আমাদের বেশি জরুরি। পরের দিন গ্রামে সাংবাদিক চলে আসে। পাকিস্তানের জেলখানায় যেসব জেলে আটকা রয়েছে তাদের ফ্যামিলির ছবি তোলে সাংবাদিক, সেখানে সাদিয়াও ছবি তোলে, আর সেই ছবিগুলো নিউজ পেপারে ছাপা হয়। কয়েকদিন পর যখন সেই নিউজ পেপারটি পাকিস্তানের কারাগারে পৌঁছায় তখন সাদিয়ার ছবি দেখে রাজু অনেক খুশি হয়। প্রত্যেকের পরিবারের লোকজন কিছু না কিছু লিখে চিঠি পাঠিয়েছে কারাগারে, কিন্তু রাজুর উদ্দেশ্যে শুধু রাজুর মাই চিঠি লিখেছে। সাদিয়া তার জন্য কিছু লেখেনি, শুধু একটা সাদা কাগজ। এটা দেখে রাজু কিছুটা দুঃখ পায়, কিন্তু পরক্ষণে সে দেখে সাদিয়ার এক ফোঁটা চোখের জলের স্পর্শ কাগজের ওপরে ভাসছে। সেটা দেখেই রাজু বুঝে যায় সাদিয়ার মনের কথা। সে সেই চিঠিটি বুকে জড়িয়ে রাখে। রাতের বেলা যখন তারা খাবার খেতে যাবে তখন খেয়াল করে তাদের মধ্যে থাকা সে ছোট্ট কিট্টু বাচ্চাটি নেই। অনেক খোঁজাখুঁজির পর তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। দেখে জেলে থাকা সেই পাকিস্তানি গুন্ডা তাকে ধরে খাতনা করে দিয়েছে। তারপর তাকে সুস্থ করার জন্য ডাক্তারও দেখানো হয়। ওদিকে গ্রামের কিছু লোকজন মিনিস্টারের সাথে দেখা করে পাকিস্তানের কারাগারে আটকে থাকা জেলেদের ছাড়ানোর জন্য। মিনিস্টার তাদের জানায়, আমরা প্রশাসন থেকে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি। গ্রামে আটকদের পরিবার এতটাই অসহায় হয়ে পড়ে যে তাদের ধার দেনা করে চলতে হচ্ছে, কিন্তু একসময় কেউ তাদের ধার দেনাও দিতে চায় না, কেননা পরিবারের রোজগারের লোক তো নেই, আর কখনো তারা ফিরবে কিনা সেটারও কোনো নিশ্চয়তা নেই। তাই গ্রামের অসহায় পরিবারের এমন দুর্দশা দেখে সাদিয়া চিন্তা করে, তাকে একদিন রাজু বলেছিল তাদের মালিক তাদের 9 মাসের বেতন আটকে রেখেছে। এটা মনে হতেই সাদিয়া মোরালিকে সঙ্গে নিয়ে গুজরাটে যায়। সেখানে গিয়ে মালিকের কাছে টাকা চাইলে মালিক তো টাকা দিতে রাজি হয় না, উল্টে সাদিয়াকে অনেক অপমান করে তাড়িয়ে দেয়। সাদিয়া কোনো উপায় না পেয়ে সেই মাছ ধরার ঘাটে এসে বসে পড়ে। এভাবে 2 দিন কেটে যায়। আশেপাশের লোকজন সাদিয়াকে এভাবে দেখে বুঝতে পারে সে অনশনে বসেছে। এই মালিক শুধু যে রাজুদের টাকায় আটকে রেখেছে এমন না, সাথে আরো অনেকের টাকায় সে আটকে রেখেছে। তাই আশেপাশের লোকজনও সাদিয়ার পাশে অনশনে অংশ নেয়। একসময় সাংবাদিক চলে আসে। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে মালিক টাকা দিতে বাধ্য হয়। টাকাটা নিয়ে সাদিয়া খুশি হয়ে গ্রামে আসে। গ্রামে এসে সাদিয়া যার যার টাকা তাদেরকে বুঝিয়ে দেয়। এতে করে গ্রামের লোকেদের অনেক উপকার হয়। তারা খুশি হয়ে সাদিয়াকে দোয়াও দিয়ে দেয়। এদিকে গভর্নমেন্ট থেকে কল দিয়ে সাদিয়াকে জানায় 15ই আগস্ট আটকদের ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। এটা শুনে সবাই খুশি হয়ে যায়। মোরালি তো খুশিতে সাদিয়াকে বলে, আমি কমিউনিটি সেন্টার বুক করে ফেলি, কারণ রাজু আসার পরেই তো আমাদের বিয়ে হতে চলেছে। ওদিকে রাজুরা তাদের ছাড়া পাওয়ার খবর শুনে ভীষণ আনন্দিত। এই সকল বিষয় দেখে সাদিয়ার দিদি চন্দ্রা সাদিয়াকে বলে, তুমি কি রাজুকে ভুলতে পেরেছ? সাদিয়া বলে, রাজু যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছে সেদিনই আমি রাজুকে ভুলে গিয়েছি। চন্দ্রা তখন বলে, তাহলে তুমি ননভেজ খাও না কেন? এটা শুনে সাদিয়া সাথে সাথে মাছ দিয়ে ভাত খাওয়া শুরু করে। সাদিয়া যখন খাবার খাচ্ছিল তখন তার চোখ দুটো জলে ভরেছিল। এইটা চন্দ্রা লক্ষ্য করে মনে মনে ভাবে সাদিয়া তার ভালোবাসার উপরে ভীষণ অভিমান করেছে। ওদিকে বিয়ের দিন তারিখ ঠিক করে কার্ড ছাপিয়ে ফেলে সাদিয়ার বাবা। সাদিয়ার বিয়ের কার্ড পাকিস্তানের জেল অব্দি পৌঁছে যায়। করিম চাচা কার্ডটি হাতে পেয়ে লুকিয়ে রাখে, কারণ রাজু দেখলে ভীষণ কষ্ট পাবে। আর করিম চাচা বলে, কার্ডে বিয়ের দিন তারিখ 2 সেপ্টেম্বর দিয়েছে, আর আমরা তো 15ই আগস্টেই মুক্তি পেয়ে যাব। আমরা ছাড়া পেয়ে গ্রামে যাব, তখন রাজুকে দেখে সাদিয়া আর অন্য কাউকে বিয়ে করতে পারবে না। ওদিকে 15ই আগস্ট তাদের মুক্তির ঘোষণা করার দিন।
তাদেরকে মুক্তির ঘোষণা দিবে এমন সময় একটা বিপদ এসে হাজির হয়। ভারত আর পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে ঝামেলাটা শুরু হয়। পাকিস্তানে তখন বিশাল ঝামেলা শুরু হয়, যে কারণে রাজুদের খালাস ঘোষণা বাতিল করে পাকিস্তানের আদালত। কোর্ট থেকে তাদের আবার জেলে নিয়ে যাওয়ার সময় সাধারণ জনগণের মিছিলে জানতে পারে এই গাড়িতে সব ইন্ডিয়ান লোকেরা আছে, যার কারণে পাকিস্তানের সাধারণ জনগণ তাদের উপরে হামলা করে। জনগণের হাত থেকে বাঁচার জন্য রাজুরা সেখান থেকে কোনোভাবে জীবন নিয়ে পালিয়ে যায়। এই খবর ততক্ষণে জেলখানায় পৌঁছে যায়। পুলিশ অফিসার তখন নিজের চাকরি বাঁচানোর জন্য চিন্তায় পড়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে রাজুরা সেই জেলখানায় এসে পৌঁছায়। অফিসার অবাক হয়ে বলে, আমি ভেবেছিলাম তোমরা সুযোগের সদ্ব্যবহার করে পালিয়ে যাবে। রাজু তখন বলে, আমরা তো কোনো অন্যায় কাজ করিনি, তাহলে আমরা পালাবো কেন? ওদিকে সাতিয়া প্রাইম মিনিস্টারের কাছে ফোন করলে জানতে পারে সে মারা গেছে। সাতিয়াকে প্রাইম মিনিস্টারের পিএ জানায় তার মেয়ে এখন তার দায়িত্বে আছে, এখন তিনি একমাত্র আপনাকে সাহায্য করতে পারবে। তখন সাতিয়া মোরালিকে নিয়ে দিল্লিতে রওনা হয়। সেখানে গিয়ে তারা একটা মন্দিরে ওঠে। সাতিয়ার কাজের জন্য মোরালির যেন কোনো টাকা খরচ না হয়, সেজন্য কয়েকদিন তারা মন্দিরেই থাকবে। পাকিস্তানের কারাগার থেকে রাজু চিঠি লিখে পাঠায় বাড়িতে, বলে আমরা আর কয়েকদিনের মধ্যেই বাড়িতে ফিরবো, কেউ যেন টেনশন না করে। ঠিক তখনই জেলে থাকা সেই পাকিস্তানি গুন্ডা আবার দেয়ালে লেখা শুরু করে। এবার সে একটা ইন্ডিয়ার ম্যাপ আর্ট করে রাজুদের সামনে দাঁড় করিয়ে এবার পাকিস্তানের একজনকে বলে সেখানে প্রস্রাব করে দিতে। ঠিক সেই সময় রাজুদের দলে থাকা সেই ছোট্ট ছেলে কিট্টু সেখান দিয়ে একটা ভারতের পতাকা উড়িয়ে নিয়ে যায়। এটা দেখে গুন্ডাটা ভীষণ রেগে গিয়ে কিট্টুর ওপরে হামলা শুরু করে। সেখানে রাজু যেন একাই 100, কিট্টুকে সেভ করে সকলকে মেরে উড়িয়ে দেয়। তখন পুলিশ এসে রাজুকে অনেক মারধর করে বন্দি করে রাখে। জেলখানার এক পুলিশ তখন সাতিয়াকে ফোন দিয়ে রাজুর সাথে কথা বলাতে চায়, কিন্তু রাজু বলে সে জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি গিয়েই সাতিয়ার সাথে দেখা করবে আর তখনই তার সাথে কথা বলবে। এইসব শুনে সাতিয়া কান্না করে। সাতিয়া যখন হাজার চেষ্টা করেও মিনিস্টারের সাথে দেখা করতে পারছিল না, তখন সাতিয়া বিয়ের সাজে মিনিস্টারের গাড়িকে থামাতে চেষ্টা করে। মিনিস্টার তখন গাড়ি থামিয়ে তাকে বাসায় আসতে বলে। বাসায় গিয়ে সাতিয়া মিনিস্টারকে বলে পাকিস্তানের কারাগারে যেসব জেলেদের আটকে রাখা হয়েছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। মিনিস্টার তখন জানতে চায় তোমার বিয়ের কয়দিন বাকি আছে? সাতিয়া জানায় মাত্র কয়েকদিন। তখন মিনিস্টার বলে আমি চেষ্টা করব তোমার বিয়ের আগেই যেন তাদের বাড়িতে পৌঁছে দেওয়া যায়। এটা শুনে সাতিয়া ভীষণ খুশি হয়ে যায়। সাতিয়া ফিরে এসে তাদের জন্য মন্দিরে আরাধনা শুরু করে। বাসায় ফিরে সাতিয়া ভীষণ কান্না করে। এত খুশির খবর জেনেও সাতিয়া যেন খুশি হতে পারছে না, কারণ রাজু যখন এসে শুনবে যে তার বিয়ে হয়ে যাচ্ছে, সে তার মুখের দিকে কিভাবে তাকাবে। ওদিকে রাজুদের ছাড়ার ব্যবস্থা হয়ে যায়। তাদেরকে একে একে ছেড়ে দিলে দেখা যায় তাদের মধ্যে একজনকে ছেড়ে দেয়নি। রাজু এর কারণ জানতে চাইলে পুলিশ বলে তার কোনো দেশের এনআইডি কার্ড নেই, যার কারণে তাকে ছেড়ে দেওয়া হয় না। কিন্তু রাজু বলে ওকে না ছেড়ে দিলে আমরাও যাব না। এটা বলে রাজু ওই ছেলের কাছে গিয়ে বসে। করিম চাচা বলে সাতিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী 2 তারিখ সাতিয়ার বিয়ে, পাগলামি করিস না, তুই বাড়ি চল। রাজু তখন অনেক কান্না করে, বলে আমি সবাইকে নিয়ে তবেই বাড়ি ফিরবো। তখন ওই ছেলেটির তথ্য যাচাই করে তার কার্ড তৈরি করার সিদ্ধান্ত নেয় অফিসাররা। কিন্তু রাত 12টা পার হয়ে গেলে কাউকেই আর ছাড়া যাবে না। ওদিকে কাগজ রেডি করতে 12টা পার হয়ে যায়। অফিসারকে এটা জানানো হলে অফিসার বলে পাকিস্তানে এখনো 12টা বাজেনি, তাই ওদেরকে ছেড়ে দেওয়া হয়। আর নোটিশ খাতায় লেখে 12টা 55-তে ওদেরকে ছাড়া হয়েছে। এরপর তারা খুশি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। গ্রামে ফিরে সবাই যে যার পরিবারের কাছে ফিরে যায়। তারা ফিরে আসায় পরিবারের লোক অনেক খুশি। সাতিয়া ওয়াচ টাওয়ারের দিকে তাকিয়ে দেখে পতাকা আর উঠছে না। তখনই সাতিয়া বুঝতে পারে রাজু চলে এসেছে। মোরালি তখন সাতিয়াকে বলে আমাদের বিয়ের লগ্ন চলে এসেছে, তুমি এবার রেডি হয়ে নাও। তখন সাতিয়া মনটা কিছুটা খারাপ করে। তখন মোরালি জানাই তুমি বউ আমার জন্য না সাজলে রাজুর জন্য তো সাজবে। আমি রাজুর জন্য এয়ার টিকিট কেটে দিয়েছিলাম যেন রাজু তাড়াতাড়ি ফিরতে পারে। আর আমি এই কয়দিন তোমার সাথে থেকে বুঝেছি আসলে সৃষ্টিকর্তা তোমাকে তৈরি করেছেন রাজুর জন্য। তুমি চিন্তা করো না, যাও, রাজু তোমার জন্য অপেক্ষা করছে। তখন সাতিয়া এক দৌড় দিয়ে ওয়াচ টাওয়ারের দিকে যায়। সেখানে গিয়ে দুজন অনেক কান্নাকাটি করে জড়িয়ে ধরে। আর এর মধ্যে দিয়েই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। রাজু শুধু একটা মৎস্যজীবী নয়, হয়ে ওঠে দেশের সাহস আর ভালোবাসার প্রতীক। ভালোবাসা, আত্মত্যাগ আর দেশপ্রেম, এই তিনটি মিলিয়ে তৈরি হয়েছে থান্ডেলের আসল শক্তি। তো বন্ধুরা, মুভিটার এই বার্তা আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।